বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গঞ্জ ১, বাহুবল এবং নবীগঞ্জ এই আসনের সকল নেতা-কর্মী, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার সহ যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি বাংলাদেশ এখন এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এটা একদিকে আওয়ামী লীগের উপর প্রতিহিংসা পরায়ণতা, অপরদিকে দেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা সবকিছুই মানে বিঘ্নিত হচ্ছে প্রতি পদে, পদে। যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নাই। যতগুলি কাজ আমরা করেছিলাম দিনরাত পরিশ্রম করে, বাংলাদেশ সারা বিশ্বের কাছে আমাদের এই উন্নয়নের গতিধারায় একটা স্থান করে নিয়েছিল, যেখানে বাংলাদেশকে মানুষ সম্মানের চোখে দেখত। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সংবিধান মোতাবেক দেশের মানুষের যেমন মৌলিক অধিকারগুলি সংরক্ষিত রেখেছি, পাশাপাশি আমরা আর্থ-সামাজিক উন্নতি করেছি। আমাদের দুর্ভাগ্য যে একটা গভীর চক্রান্ত সবসময় বাংলাদেশের পিছনে ছিল। বাংলাদেশে ধারাবাহিকভাবে গণতন্ত্র চর্চা হয় নাই। শুধুমাত্র আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই গণতান্ত্রিক চর্চা হয়েছে। মানুষের আ মৌলিক অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক, সামাজিক অধিকার আমরাই নিশ্চিত করেছি। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারই গড়ে তুলেছিল, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যার নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করা এবং সেই সাথে, সাথে তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পেরেছে। আমাদের উন্নয়নটা ছিল একেবারে তৃণমূল পর্যায় থেকে। কারণ তৃণমূল পর্যায় থেকে যদি আমরা উন্নয়ন না করি, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করা, ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, দেশের অর্থনীতি গতিশীল হয় না। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, এমনকি অনগ্রসর যারা হিজড়া, বেদে বা কুষ্ঠরোগী থেকে শুরু করে সকল ধরনের মানুষেরই সার্বিক জীবনের উন্নয়ন যাতে হয়, সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে আমরা তা বাস্তবায়ন করেছিলাম। প্রতি ঘরে, ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, এটা শুধু যে ঢাকা শহর তা নয় কিন্তু। এই যে আমাদের নবীগঞ্জ, বাহুবল থেকে শুরু করে প্রত্যেক এলাকারই সার্বিক উন্নয়ন আমরা করে দিয়েছি। আমাদের সময় যত চা শ্রমিক থেকে শুরু করে আমাদের গার্মেন্টস শ্রমিক বা অন্যান্য শ্রমিক, তারাও কিন্তু খুব স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। তাদের মজুরি, তাদের অধিকার সুনিশ্চিত করা, চা শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনা, তাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আমরা করে দিচ্ছি, যাতে তার মাধ্যমে তারা চিকিৎসা সেবা পায় বিনা পয়সায়। আমরা মানুষকে ৩০ প্রকার ঔষধ দিতাম সারা বাংলাদেশে। এবং এই বিশেষ করে আমাদের এই সিলেট বিভাগে যে চা শ্রমিকরা বা চট্টগ্রাম বিভাগে, আর আমি পরবর্তীতে পঞ্চগড় সহ উত্তরবঙ্গে চায়ের বাগান করা শুরু করি। প্রত্যেকটা চা শ্রমিকের অধিকার যাতে সুরক্ষিত হয় সেই ব্যবস্থা আমরা সবসময় করেছি। কারণ তারা আমাদের দেশে আমাদের অর্থকরী ফসল, সেই ফসলই তারা উৎপাদন করে। সেই দিকে যখন মানুষের নিরাপত্তা নিশ্চিত, আর্থসামাজিক উন্নতি হচ্ছে, দেশের মানুষের স্বস্তি ফিরে এসেছে, শান্তি ফিরে এসেছে, আর আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসেছি। যদিও আমাদের নির্বাচনগুলিকে বারবার মানে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়েছে। আর এখনো সাধারণ জনগণ জানে যে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, নৌকা মার্কায় ভোট দিয়ে অর্থনৈতিক মুক্তি পেয়েছে, এবং একমাত্র আওয়ামী লীগই তাদের জীবন মান উন্নত করতে পারে। কিন্তু এমন এক চক্রান্ত আজকে হলো বাংলাদেশে, পরিকল্পিতভাবে চক্রান্ত করে অপপ্রচার চালিয়ে ডিজিটাল বাংলাদেশ আমি করেছিলাম। সেই ডিজিটাল বাংলাদেশেরই সুযোগ নিয়ে অপপ্রচার করে তারা একেবারে বলতে গেলে গণহত্যা শুরু করে দিল। আপনারা যদি একটু লক্ষ্য করেন, ঠিক আন্দোলন যখন শুরু, কোটা বিরোধী কোটা তো ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের একটা রায়,
তারিখ পড়েছে, ধৈর্য ধরতে হবে না, হঠাৎ আন্দোলন। 15 জুলাই পর্যন্ত তাদের ছাত্রছাত্রীদের গায়ে কোনো টোকাও পড়েনি। কিন্তু যখন মেট্রো রেলে আগুন, পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, থানা পোড়ানো, থানার মধ্যে পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করা, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা, যুবলীগের নেতাকে জুয়েলকে পা বেঁধে ঝুলে রাখলো। এভাবে মানে যখন একটা রীতিমতো হত্যাকাণ্ড এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞ শুরু হলো। অবশ্যই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তাদের তো একটা দায়িত্ব থাকে মানুষের জানমাল রক্ষা করার। সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় মানুষের পাশে থেকেছে, তারাও চেষ্টা করেছে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, যারা হত্যা করেছে তারা কিন্তু স্বীকার করে যাচ্ছে যে তারা নিজেরা পুলিশ হত্যা করেছে, নইলে তাদের বিপ্লব সফল হতো না, মেট্রো রেলে আগুন দিয়েছে নইলে বিপ্লব সফল হতো না, ইত্যাদি ইত্যাদি যা বলে যাচ্ছে। কিন্তু দেখা গেল যে যারা এই সমস্ত অপকর্ম করেছে, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যাদেরকে হত্যা করেছে, সেই হত্যাকারীরা দায় মুক্তি পেয়ে গেল। আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে, আমি সহ আমাদের সকল আওয়ামী লীগের যত নেতাকর্মী, একটা তৃণমূলের নেতাকর্মী মানে ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীও বাদ যাচ্ছে না। একদিকে মামলা দিয়ে হয়রানি করা, অপরদিকে আত্মীয় পরিবার পরিজনের উপরে হামলা, বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া। এই যে ধ্বংসযজ্ঞ তারা চালালো সারা বাংলাদেশে, এর ফলাফলটা কি দাঁড়ায়? অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যে আমাদের আওয়ামী লীগের লোকজন কাজ যা করতো, ব্যবসা বাণিজ্য যা করছে তো গণমুখী, মানুষেরই সাহায্য করত। অথচ সেই পথ বন্ধ। আজকে চারিদিকে হাহাকার। যেখানে আমরা সেই 2009 সালে সরকার গঠন, 3টা শাস্তি, আর এর আগে তো মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। কেন? আমেরিকা হত্যা গুম করেছে, আমি তো চ্যালেঞ্জ করেছি। আবু সাইদের লাশ, মুগ্ধর লাশ, যতজন মারা গেছে সবার লাশ তুলে ফরেন্সিক করে দেখুক, ভালোভাবে তদন্ত করুক কারা মেরেছে। এই হত্যার পিছনে তো ইউনূসের ক্ষমতা লিপ্সা, সে ক্ষমতা দখলের লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার মহাপরামর্শদাতা হলো তারেক জিয়া, যে লাশ ফেলেন সরকার পড়ে যাবে। তো লাশ ফেলে তো আমি ক্ষমতায় থাকতে চাই না, তারা লাশ ফেলে ক্ষমতা আসতে চায় এবং সেটাই তারা করেছে। কিন্তু মামলা আমার বিরুদ্ধে। আবার আমাদের লকার, হ্যাঁ, আমরা সবসময় আমাদের সোনাদানা লকারে রাখি। এটা আজকে না, পাকিস্তান আমল থেকে। সেই সাথে সাথে আমার বিয়ের পরও আমার সমস্ত গহনা আমি লকারে রেখে দিয়েছি। 1975 সালে ওই 32 নম্বর বাড়িতে আমার বাবা, মা, ভাই সবাইকে হত্যা করলো। হত্যা লুটপাটের পরেও সেখানে একটা ইনভেন্টরি করা হয় এবং যে সমস্ত সোনা দানা গহনা যা কিছু পাওয়া গিয়েছিল সেগুলো একটা তালিকা। আমি 81 সালে ফিরে আসি। আমাকে কিন্তু জিয়াউর রহমান ওই বাড়িতে ঢুকতে দেয়নি, সিল মারা। আমি রাস্তার উপর বসে বাবা মায়ের জন্য মোনাজাত করেছি। ওখানে বসে আমরা মিলাদ করেছি, দোয়া করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরে 12ই জুন হঠাৎ তাদের কি সুমতি হলো, তখন বিএনপি ক্ষমতায়, সরদার সাহেব তখন হঠাৎ ওই বাড়িটা হস্তান্তর করবে, তখনই করবে। হস্তান্তর করলো। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে সমস্ত সোনা দানা যা পেয়েছে সেগুলি সব আলাদা আলাদা করে প্যাকেট করে আমার হাতে তারা এবং সবকিছু বুঝিয়ে দিল। সেটা পত্রিকায় আপনারা তখনকার পত্রিকায় দেখবেন যে একেবারে সোনা দানা হীরা জহরত তৈজসপত্র যা যা আছে সব আমাকে বুঝিয়ে দিয়েছে। যদিও সে 75 সালে এই হত্যার পর ওই বাড়ি পড়ে আছে একটা পোড়ো বাড়ি হিসেবে, প্রত্যেকটা জিনিসই ধুলি ধূসরিত ওই অবস্থা। তারপরেও যখন দিয়েছে, হ্যাঁ, আমি গ্রহণ করেছি, নিয়েছি। তখন এটা নিয়ে খুব প্রচার। এত ভরি সোনা পাওয়া গেছে, এত টাকা পাওয়া গেছে এবং কিছু টাকা যেগুলি ডিমনিটাইজ সেটা ব্যাংকের একটা ট্রাঙ্কে করে নিয়ে এসে রেখে দেখানো হলো যে এ টাকা ওরা ছিল। আসলে ওই টাকা ছিল না। একই ঘটনা কিন্তু 1975 সালে 15ই আগস্ট যখন আমার বাবা-মাকে হত্যা করা হয়, আমরা যদিও বিদেশে, তখনও শুনলাম যে ওই বাসা থেকে অনেক জিনিস তারা উদ্ধার করেছে। দেশে বিদেশে আমার বাবার কত সম্পত্তি আছে, আমাদের কি, কি আছে এগুলি তারা খুঁজে বেড়াচ্ছে ইত্যাদি, ইত্যাদি অনেক কথা আমাদের শুনতে হয়েছে। তখন এটা নিয়ে তোলপাড়। এগুলি পাওয়ার পরে আমি যে ব্যাংকে রেখে দিলাম লকার খুলে, সে লকারই রাখা ছিল। হ্যাঁ, পরবর্তীতে রেহানা বা আমাদের ছেলেমেয়েদের বিয়ে হয়েছে, তাদের গহনাগাটি ওই একই লকারে আমরা রেখে দিতাম। আমার লকার থেকে আমি স্বাধীনতার পরপর সেটা বের করে নিয়ে এসে
যখন বীরাঙ্গনাদের আমার মা বিয়ে দিচ্ছিলেন, তখন অনেকগুলি গহনা আমি তাদের দিয়ে দিয়েছিলাম। মাকে বলছিলাম, "তুমি মেয়েদেরকে দিয়ে দাও।" আমরা দিয়েছিলাম সেখান থেকে কিছু। আবার বাকি রেখে আসি। আবার দেখলাম এবার আমি জীবিত আছি। লকারের চাবি আমার কাছে। আমাদের কিছু না জানিয়ে। শুনেছি আমাদের বিরুদ্ধে অনেক মামলা। আমি আজ পর্যন্ত কোনো মামলার নোটিশও পাইনি, কাগজও পাইনি। আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি তাও জানি না। বা আমার পক্ষে কোনো উকিলও আমরা দিতে পারিনি। সরকার ওই ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার, তারই দেওয়া উকিল, তারই দেওয়া সব, তারাই করেছে সবকিছু। সেই লকার ভেঙেছে তারা। বিনা অনুমতিতে এইভাবে লকার ভাঙা। আমি জীবিত থাকতে। তারপর সেখান থেকে সব বের করে এখন ওটা নিয়ে খুব শুরু করলো হইচই। আমরা তো ভেসে আসিনি। আমাদের অন্তত আমাদের পরিবারের একটা আলাদা সম্মান আছে এবং যুগ, যুগ ধরে আমাদের সকলেরই। যা কিছু সম্পদ আছে সব একসাথে, এবং আমার প্রত্যেক পরিবারের সদস্য আমার সেই আমার দাদির বিয়ে হয়েছে যখন, তখন থেকে দাদির বিয়ের শাড়ি থেকে শুরু করে গহনাগাটি সবই কিন্তু। আর আমাদের সেই সুদখোর সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একটা জিনিস ভালো করছে। যত রকমের পচা গান্দা যা ছিল বাংলাদেশে, একেকটার অপরাধ একেকজনের করেছে। কেউ খুনের মামলার আসামি, কেউ নারী ঘটিত, কেউ নানা ধরনের ঘটনার জড়িত। তাদের নিয়ে এসে সব উপদেষ্টা বানিয়ে তিনি বসেছেন তার দোকান খুলে। আর নিজের ভাগ্য গড়ে তুলে দিচ্ছেন। যাক, আমি আর কিছু বলতে চাই না। আমার একটাই কথা, যে এই দেশকে এভাবে আমরা ধ্বংস হতে দেব না। এই দেশ নিয়ে খেলা খেলতে দেব না। তারা মনে করছে কি, মৃত্যুদণ্ড দিয়েছে, মামলা দিয়েছে, ছেলেমেয়েদের হয়রানি করেছে, আর আমরা অমনি বসে থেকে কাঁদবো না। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। বাংলাদেশে আসবোই, আমাকে নেয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থাকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এবং এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি। আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যার যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে। আর যেহেতু আপনারা, বিশেষ করে হবিগঞ্জে বহু লোক আপনাদের প্রবাসে থাকে, প্রবাসীদের অনেক ধন্যবাদ জানাই। কারণ তারা এই সময় প্রতিবাদ জানাচ্ছে, আমাদের নির্যাতিত নিগৃহীত মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে, তারা সহযোগিতা করছে, এবং আপনাদের যার যার উপরে যে জুলুম অত্যাচার হয়েছে, ঘর বাড়ি আগুন দিয়ে পুড়েছে, এগুলি আন্তর্জাতিক সংস্থার কাছে ব্যাপকভাবে তুলে ধরেন। ব্যাপকভাবে তুলে ধরেন এই সুদখোর খুনি জঙ্গি ইউনূসের যে কুড়ি চেহারাটা, এটা যেন মানুষ জানতে পারে, দেখতে পারে যে এ আসলে কত বড় ধান্দাবাজ, ধোঁকাবাজ, কত বড় মানে জঙ্গি, সেটাই তার প্রমাণ হয়েছে। প্রবাসীদেরও ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই। সবাই মন শক্ত করেন, ওসব মামলা টামলা আমরা পর করি না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।